সবাইকে। আমার নাম সুম্মা রহমান প্রীতি ফ্রম এক্সেলবিস। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ব্যবসা উদ্যোগের তৃতীয় অধ্যায় আত্মকর্মসংস্থান। চলো জেনে নিই আত্মকর্মসংস্থানের ধারণা। আত্মকর্মসংস্থান হলো নিজের দক্ষতা ও মূলধন ব্যবহার করে স্বাবলম্বী হওয়া। এটি বেকারত্ব দূরীকরণের মাধ্যমে আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশে কিন্তু আত্মকর্মসংস্থানের বিভিন্ন লাভজনক ক্ষেত্র রয়েছে, যেমন হস্তচালিত তাঁত, মৃৎশিল্প, সবজি চাষ, এপিকালচার, সেরিকালচার ইত্যাদি। এখন আসে একটি ইম্পর্টেন্ট কোশ্চেনে। যেমন দেখো, এখানে বলেছে যে কেন সকল ব্যবসা উদ্যোক্তাকে আত্মকর্মসংস্থানকারী বলা গেলেও সকল আত্মকর্মসংস্থানকারীকে ব্যবসা উদ্যোক্তা বলা যায় না। এটার উত্তরটা এরকম ভাবে হবে, আমরা কি জানি ব্যবসা উদ্যোগের সাথে আত্মকর্মসংস্থানের সম্পর্ক খুব নিবিড়। আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে একজন ব্যক্তি শুধু নিজের কর্মসংস্থানের কথা চিন্তা করে তারপরে কিন্তু কাজে হাত দেয়। কিন্তু একজন আত্মকর্মসংস্থানকারী ব্যক্তি তখনই একজন উদ্যোক্তায় পরিণত হবেন যখন তিনি নিজের কর্মসংস্থানের পাশাপাশি সমাজে আরো অনেকের কর্মসংস্থানের কথা চিন্তা করে কাজ শুরু করবেন, উদ্যোগ গ্রহণ করবেন, ঝুঁকি নিবেন এবং একটি প্রতিষ্ঠান গড়ে তুলবেন। সেক্ষেত্রে সকল ব্যবসা উদ্যোক্তাকে আত্মকর্মসংস্থানকারী বলা গেলেও সকল আত্মকর্মসংস্থানকারীকে ব্যবসা উদ্যোক্তা কিন্তু বলা যায় না। এখন আসে আত্মকর্মসংস্থানের প্রয়োজনীয়তা। কর্মসংস্থানের ধরন: মজুরি বা বেতন ভিত্তিক চাকরি, আত্মকর্মসংস্থান ও ব্যবসা। কর্মসংস্থানের প্রধান উৎস কি কি? সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে। এরপরে আসি চাকরির সংকট। জনসংখ্যার বৃদ্ধির সাথে সাথে কিন্তু শ্রমজীবী ও চাকরিজীবী লোকের সংখ্যা বাড়ে, কিন্তু সেই রেশিও অনুযায়ী কিন্তু কর্মসংস্থানের সংখ্যা বাড়ে না। এখন আসে আয়ের সম্ভাবনা। অন্যান্য পেশায় যেমন থাকে, আয়ের সম্ভাবনাটা ফিক্স থাকে। যেমন আমি যদি চাকরি করি সেক্ষেত্রে আমার আয় একটা লিমিটেড এডিশনে আমার কাছে আসবে, কিন্তু আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে আমার আয় প্রথম দিকে সীমিত আর অনিশ্চিত হলেও ভবিষ্যতে কিন্তু তা পরবর্তীতে বাড়তে পারে। সামাজিক মর্যাদা: আত্মকর্মসংস্থানে নিয়োজিত ব্যক্তিদের সামাজিক মর্যাদা আগের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। প্রধান মূলধন: আত্মকর্মসংস্থানের সবচেয়ে বড় মূলধন হলো ব্যক্তির নিজস্ব দক্ষতা। স্বাধীনতা কি হতে পারে? আত্মকর্মসংস্থান কিন্তু একটি স্বাধীন পেশা। এক্ষেত্রে কিন্তু মালিক নিজের বাড়িতে বা জমিতে খুব কম খরচে চাইলে স্টার্ট করতে পারে। যন্ত্রপাতি ও কাঁচামাল: প্রয়োজনীয় অর্থ সংস্থান সহজ হওয়ায় ব্যবসা শুরু করা তুলনামূলকভাবে সহজ। তরুণ সমাজের ভূমিকা: সমাজ বিরোধী কর্মকাণ্ড থেকে দূরে রাখা, সমাজ ও দেশের উন্নয়নে ইতিবাচক অবদান রাখা। বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপট: অতিরিক্ত জনসংখ্যার কারণে আমাদের দেশে কিন্তু মজুরি কম। এক্ষেত্রে দেখা যায় কি বেকারত্ব অনেক বেশি বেড়ে যায়। এই মৌসুমী বেকারত্ব দূরীকরণের জন্য কিন্তু আত্মকর্মসংস্থান খুবই কার্যকর ভূমিকা পালন করে। শহরমুখী জনস্রোত নিয়ন্ত্রণ: আত্মকর্মসংস্থানের মাধ্যমে দেখা যায় আমাদের গ্রামীণ অর্থনীতির উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হয়। দেশপ্রেম ও সামাজিক অংশগ্রহণ: যুব সমাজকে দেশপ্রেম উদ্বুদ্ধ করে, স্বেচ্ছামূলক কাজে অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি করে। এক্ষেত্রে বয়স কিন্তু কোনো বাধা না, যে কোনো বয়সের মানুষ কিন্তু তার দক্ষতা অনুযায়ী আত্মকর্মসংস্থানের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারে। এখন আসে আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্র নির্বাচনে বিবেচ্য কি বিষয়গুলো। যেমন প্রথমে আসি সঠিক পণ্য নির্বাচন। ব্যবসায়ের জন্য সঠিক পণ্য নির্বাচন সাফল্যের অন্যতম পূর্ব শর্ত। আচ্ছা, এটা তোমরা নোট করে রাখো, এটা কিন্তু এমসিকিউ হিসেবে আসতে পারে, ঠিক আছে? এরপরে বাজারে পণ্যের চাহিদা ও গ্রহণযোগ্যতা যথাযথভাবে নিরূপণ করতে হবে। এরপরে আসি প্রাথমিক মূলধন। ব্যবসার সফল পরিচালনার জন্য স্থায়ী আর চলতি মূলধন কিন্তু পর্যাপ্ত হওয়া প্রয়োজন। এক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যাতে আমাদের স্থায়ী আর পর্যাপ্ত মূলধনটা, স্থায়ী যে চলতি মূলধন, সেই এই মূলধন দুটা যাতে রেশিওটা সমান থাকে, এবং প্রতিষ্ঠানের পরিচালনার জন্য কিন্তু এই দুটি মূলধন অনেক বেশি প্রয়োজনীয়। এরপর আসে চলতি পুঁজির অভাবে বাংলাদেশে অনেক শিল্প কারখানার কিন্তু উৎপাদন ক্ষমতার মাত্রা অনেক বেশি লো হয়ে যায়, এবং তাদের যে লক্ষ্যমাত্রা থাকে সেই লক্ষ্যমাত্রা কিন্তু তারা পৌঁছতে পারে না। পণ্যের চাহিদা নির্ধারণ: বাজার জরিপ ও অন্যান্য পদ্ধতির মাধ্যমে আমরা পণ্যের সঠিক চাহিদা নিরূপণ করতে পারি। এরপরে আসি যদি অভিজ্ঞতা ও শিক্ষা: উদ্যোক্তার পূর্ব অভিজ্ঞতা ও ব্যবস্থাপনা শিক্ষার মাধ্যমে ব্যবসায় সাফল্য অর্জন হয়। গবেষণায় দেখা কি গেছে, ব্যবসার ব্যর্থতার প্রধান কারণ কিন্তু উদ্যোক্তার অভিজ্ঞতা ও ব্যবস্থাপনায় দক্ষতার অভাব। এরপর আসি নিজের দুর্বলতা সম্পর্কে সজাগ থাকা। উদ্যোক্তা যদি নিজের শক্তি মতো দুর্বলতা সম্পর্কে সচেতন থাকে তবেই কিন্তু ব্যবসায় সংকট এড়ানো সম্ভব হয়। যৌথ উদ্যোগ: পারিবারিক সহযোগিতা আর যৌথ উদ্যোগ কিন্তু ব্যবসায় সফলতার জন্য গুরুত্বপূর্ণ। যৌথ উদ্যোগে যদি আমরা ব্যবসা পরিচালনা করি তাহলে দেখা যায় কি সেক্ষেত্রে ঝুঁকির মাত্রা যেমন হ্রাস পায়, তেমনি ভাবে সাফল্য সফলতা কিন্তু আরো বেশি বৃদ্ধি পায়। সঠিক কর্মী নির্বাচন: ব্যবসা পরিচালনার জন্য যোগ্য ও দক্ষ কর্মী অনেক বেশি প্রয়োজন, এবং প্রশিক্ষণের মাধ্যমে কিন্তু একটা কর্মীর মানে যাবতীয় সব যে গুণাবলীগুলো সেগুলো কিন্তু আরো বেশি শার্প করা সম্ভব হয়, এবং এটি
ব্যবসার জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক্ষেত্রে নিয়োগকৃত কর্মীদের যদি প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা থাকে, যেটা আগেও বলেছি, তাহলে আরো বেশি প্রতিষ্ঠানের লক্ষ্যমাত্রা অর্জনেও অনেক বেশি সহযোগিতা হয়। আবেগ দ্বারা তাড়িত হয়ে কর্মী নিয়োগ করা কিন্তু উচিত নয়। এরপরে আসি ব্যবসার স্থান নির্বাচন। ব্যবসার অবস্থান নির্বাচনের ক্ষেত্রে কাঁচামালের সহজলভ্যতা, বাজারজাতকরণের সুবিধা আর অবকাঠামোর সুবিধা কিন্তু বিবেচনা করতে হয়। সঠিক প্রযুক্তি ব্যবহার, উৎপাদন প্রক্রিয়া আমরা যদি সঠিক প্রযুক্তি ব্যবহার করি তাহলে কিন্তু তা ব্যবসার সাফল্য নিশ্চিত করতে আরো বেশি হেল্প করবে। প্রয়োজন হলে স্থানীয় এবং আমদানিকৃত যে প্রযুক্তি সেগুলো সংমিশ্রণ করা যেতে পারে। এক্ষেত্রে আসি দেশের আর্থসামাজিক রাজনৈতিক অবস্থা সম্পর্কে অবহিত থাকা। দেশের অর্থনৈতিক অবস্থা কিন্তু ব্যবসার সাফল্যে অনেক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। এখন আসি ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষেত্রে আর্থসামাজিক পরিস্থিতি কিন্তু বিবেচনা করা খুবই প্রয়োজনীয়। ব্যবসার সাফল্যের ক্ষেত্রে পূর্ণ লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে মনে রাখবে যে আর্থসামাজিক এবং রাজনৈতিক অবস্থা যদি আমরা বিবেচনা না করি তাহলে কিন্তু ব্যবসার লক্ষ্যমাত্রা অর্জন পৌঁছানো সম্ভব হয় না। ব্যবসার ঝুঁকি মোকাবেলার উপায় অবলম্বন, আগে ভাগে ব্যবসার সম্ভাব্য ঝুঁকি নিরূপণ করতে হবে, যাতে যখন উদ্বুদ্ধ ঝুঁকি সৃষ্টি হবে তখন যাতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারি। ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ, ব্যবসায় একবার ব্যর্থ হলে হতাশ হওয়ার কিছু নেই। আমাদের আবার পুনরায় ভাবে আমাদের কারণগুলো বিশ্লেষণ করতে হবে, কেন এই সমস্যাটা হলো সেটা সমাধানগুলো বের করতে হবে এবং ভবিষ্যতে যাতে এরকম পরিস্থিতির সৃষ্টি না হয় সেক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। সুষ্ঠু ব্যবসা পরিকল্পনা প্রণয়ন, ব্যবসা সফলতার অন্যতম শর্ত হলো সঠিক পরিকল্পনা প্রণয়ন করতে হবে। পরিকল্পনা যত বেশি কার্যকর হবে ব্যবসা সফলতার সম্ভাবনা তত বেশি হবে। এরপরে আসে আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধকরণে করণীয়। শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা, তাদেরকে বোঝাতে হবে যে কোনো কাজই বা কোনো পেশা ছোট বা অপমানজনক নয়। সফল ব্যক্তিদের অভিজ্ঞতা শোনানো, এক্ষেত্রে এলাকায় যারা স্বাবলম্বী ব্যক্তি আছেন তাদেরকে আনতে হবে এবং তাদের জীবন কাহিনী শিক্ষার্থীদের শোনাতে হবে, এতে তারা অনুপ্রাণিত হবে। উপযুক্ত ক্ষেত্র চিহ্নিত করা, এলাকার আত্মকর্মসংস্থানের সম্ভাবনাময় ক্ষেত্রের তালিকা তৈরি করে বিদ্যালয় ও ইউনিয়ন পরিষদে প্রচার করতে হবে। প্রশিক্ষণ ও ঋণদানের ব্যবস্থা, বিদ্যালয় থেকে যারা ঝরে পড়েছে এমন শিক্ষার্থী বা নিয়মিত আসতে পারে না এমন শিক্ষার্থীদের জন্য উপযুক্ত প্রশিক্ষণ ও সহজ ঋণের ব্যবস্থা করতে হবে। শিক্ষাক্রমে কর্মমুখী শিক্ষা অন্তর্ভুক্ত করা, নবম ও দশম শ্রেণীর পাঠ্যসূচিতে আমরা কিন্তু কারিগরি ও কর্মমুখী শিক্ষা এগুলো পর্যাপ্তভাবে অন্তর্ভুক্ত করতে পারি। এতে দেখা যাবে শিক্ষার্থীরা তাদের কিন্তু একটা প্রশিক্ষণের ব্যবস্থা হয়ে যাবে তাদের স্কুল পর্যায়ে। যুব উন্নয়ন ব্যাংক ও শিক্ষা ব্যাংক প্রতিষ্ঠা, আত্মকর্মসংস্থানের জন্য সহজ শর্তে ঋণ দেওয়ার ব্যবস্থা করতে হবে। সফল উদ্যোক্তাকে সম্মাননা প্রদান, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যারা সফল উদ্যোক্তা হয়েছেন তাদের সংবর্ধনা ও সম্মাননা দেওয়ার উদ্যোগ নিতে হবে। আত্মকর্মসংস্থানের প্রশিক্ষণের প্রয়োজনীয়তা আসি। কার্য প্রকৃতি ও পরিবেশের সাথে পরিচিতি, প্রশিক্ষণ নতুন কর্মীদের প্রতিষ্ঠান ও কর্ম পরিবেশের সাথে পরিচিত হতে সাহায্য করে। এতে দেখা যায় যে প্রশিক্ষণ সম্পূর্ণভাবে তাদেরকে সঠিকভাবে দেওয়া হয় সেক্ষেত্রে প্রতিষ্ঠানের যে ওয়ার্কিং এনভায়রনমেন্ট আছে, ওয়ার্কিং কালচার আছে, সেক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি কর্মীরা তাদেরকে নিযুক্ত করতে পারে। দক্ষ ও অভিজ্ঞ কর্মীদের অপ্রতুলতা দূরীকরণ, সবসময় কিন্তু অভিজ্ঞ কর্মী যে আমরা পাবো তা হয় না, এক্ষেত্রে কিন্তু প্রশিক্ষণের মাধ্যমে আমরা এই দক্ষতার ঘাটতিটা পূরণ করতে পারি। কর্মী দক্ষতা বৃদ্ধি হয়, প্রশিক্ষণ কর্মীদের দক্ষতা ও কর্মদক্ষতা বৃদ্ধি করে। সম্পদের সদ্ব্যবহার, প্রশিক্ষিত কর্মীরা যন্ত্রপাতি, সরঞ্জাম এবং অন্যান্য সম্পদ যথাযথভাবে ব্যবহার করতে পারে। নৈতিক বল বৃদ্ধি, প্রশিক্ষণ কর্মচারীদের মানসিকতা ও মনোভাবের উন্নতি ঘটিয়ে তাদের নৈতিক শক্তি বৃদ্ধি করে। এরপর আসে সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধি, প্রশিক্ষণের মাধ্যমে কর্মীদের কিন্তু পারস্পরিক সহযোগিতা এবং সমন্বয় বৃদ্ধি পায়, ফলে কি হয় প্রতিষ্ঠান কিন্তু সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে। এরপর আসি অপচয় ও দুর্ঘটনা হ্রাস, প্রশিক্ষিত কর্মীরা যদি দক্ষতার সাথে কাজ করে সেক্ষেত্রে দেখা যায় তাদের অপচয় যেমন কমে প্রতিষ্ঠানে, তেমনি ভাবে দুর্ঘটনা ঝুঁকিও কিন্তু হ্রাস পায়, ফলে প্রতিষ্ঠানের ব্যয় কিন্তু আরো বেশি কমে যায়। এরপর আসি আত্মকর্মসংস্থানের সহায়ক প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলো, যেমন আসি BIM বা বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট। শিল্প মন্ত্রণালয়ের অধীনে এটি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং নির্দিষ্ট ফি এর বিনিময়ে এটি কিন্তু আত্মকর্মসংস্থান ও উদ্যোগ উন্নয়নের বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে। প্রধান কর্মসূচির মধ্যে কি কি রয়েছে? ক্ষুদ্র শিল্প স্থাপন প্রক্রিয়া ব্যবস্থাপনা, নতুন শিল্প প্রতিষ্ঠাকরণ, মহিলা উদ্যোক্তা উন্নয়ন। এরপর আসি মহিলা বিষয়ক মন্ত্রণালয়, মিনিস্ট্রি অফ উইমেন অ্যাফেয়ার্স। গ্রামের দুস্থ শিক্ষিত অর্ধশিক্ষিত মহিলাদের কর্মসংস্থানের সুযোগ কিন্তু এটা করে থাকে। একটা ইম্পর্টেন্ট একটা কথা বলি, সেটা হচ্ছে এখানে যে শর্ট ফর্ম গুলো আছে এগুলো ফুল ফর্ম কিন্তু তোমরা জেনে নিবে এবং ইংলিশ গুলো কিন্তু মনে রাখবে, এবং যে কোনো সময় এটি কিন্তু এমসিকিউ আসতে পারে বা হচ্ছে সৃজনশীলের ক্ষেত্রেও কিন্তু আসতে পারে। আচ্ছা, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড BRDB, এটি কি করে?
গ্রামের দুস্থ এবং ভূমিহীন নারী পুরুষদের আত্মকর্মসংস্থানের জন্য বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করে থাকে এবং দেশের প্রতিটি জেলায় উপজেলায় এর কার্যক্রম বিস্তৃত। গ্রামীণ মহিলাদের কর্মসংস্থান প্রকল্প, এমপ্লয়মেন্ট জেনারেশন প্রজেক্ট অফ রুরাল উইমেন, এটা হচ্ছে পল্লী অঞ্চলের যে মহিলারা আছে তাদের বিভিন্ন পেশায় প্রশিক্ষণ প্রদান করে থাকে এবং প্রশিক্ষণ শেষে তাদেরকে ঋণ বিতরণ করা হয়। শুধুমাত্র যারা প্রশিক্ষণ প্রাপ্তরা আছেন এবং ঋণ পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে তারাই কিন্তু ঋণ পেয়ে থাকে। এরপর যুব প্রশিক্ষণ কেন্দ্র, ইয়ুথ ট্রেনিং সেন্টার, এটি হচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত একটি প্রশিক্ষণ কেন্দ্র এবং দেশের প্রতিটি থানায় এই কেন্দ্র রয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে তারা আত্মকর্মসংস্থানের সুযোগ পায়। এরপর আসি নটরামস। এটি হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি প্রতিষ্ঠান এবং প্রধানত কম্পিউটার প্রোগ্রামিং ও কম্পিউটার চালানোর প্রশিক্ষণ কিন্তু এরা দিয়ে থাকে। বিভিন্ন এনজিও আছে এবং এনজিওর মধ্যে সবচেয়ে বড় এনজিও আমরা জানি ব্র্যাক, এছাড়াও আছে আসানিয়া মিশন, দেন আছে প্রশিক্ষা ইত্যাদি। আমি তোমাদের জন্য দুটো এমসিকিউ রেডি করে রেখেছি। এই দুটো এমসিকিউর অ্যান্সার তোমরা কমেন্ট সেকশনে দিয়ে দিবে। এছাড়াও এটা রিসোর্স ফাইলের মধ্যে আরো অনেক এমসিকিউ তোমরা পেয়ে যাবে এবং এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু নোটও আমি রিসোর্স ফাইলে শেয়ার করে দিয়েছি। তো তোমরা কমেন্ট সেকশনে এটা দেখে নিতে পারো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।